1950-এর দশকে ডিএনএর গঠন আবিষ্কৃত হওয়ার পর দক্ষিণ আফ্রিকান জীববিজ্ঞানী সিডনি ব্রেনার এমন একটি প্রাণী খুঁজছিলেন যা তাকে মানুষের শারীরিক বৃদ্ধি এবং মানসিক আচরণের পেছনে যে জিনগুলো কাজ করে তা চিহ্নিত করতে সহায়ক হবে। তিনি বেছে নিয়েছিলেন একটি ক্ষুদে নেমাটোড বা পরজীবী কৃমি জাতীয় পোকা যার নাম সাইনোহার্ডিটিস এলিগ্যান্স, সংক্ষেপে সি এলিগ্যান। এর গায়ের চামড়া একেবারে স্বচ্ছ, তাই মাইক্রোস্কোপের নিচে রেখে এটিকে পরীক্ষা করতে জীবিত অবস্থাতেই রাখা যেতে পারে। দেহকোষগুলি কিভাবে কাজ করে তার প্রক্রিয়া সরাসরি দেখা সম্ভব। এরপর থেকে মানুষের দেহ কিভাবে কাজ করে তার সম্পর্কে বহু রকমের আবিষ্কারের কেন্দ্রে ছিল এই পোকাটি। যে বিজ্ঞানকে বাস্তবে ঘটতে দেখা সিডনি ব্রেনার বলেছিলেন, আমার দরকার ছিল এমন এক প্রাণী যার উপর আমি জেনেটিক্সের আসল গবেষণাগুলি করতে পারবো। এই প্রাণীটিকে হতে হবে ক্ষুদ্র, যাকে আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে বসাতে পারবো। বেশ কিছু প্রাণীর কথা আমি ভাবলাম, শেষ পর্যন্ত বেছে নিলাম নেমাটোড জাতীয় পোকাকে। শুরু করে দিলাম কাজ। গর্ডন লিস্কো হচ্ছেন ক্যালিফোর্নিয়ার মানুষের বার্ধক্য বিষয়ে গবেষণার জন্য যে বাক ইনস্টিটিউট তার ভাইস প্রেসিডেন্ট। তিনি বলছেন, পোকাদের জগতে সিডনি ব্রেনার ছিলেন ঈশ্বরের মতো। খুব জটিল জীববৈজ্ঞানিক কাজের জন্য খুব সরল একটি প্রাণী বেছে নিয়েছিলেন তিনি। এটা ছিল একজন প্রতিভাবানের কাজ, খুব বিচক্ষণ একটি নির্বাচন। এই পোকার মধ্যে যা রয়েছে তাকে বলা যায় মৌলিক জীববিজ্ঞান, কিন্তু সবচেয়ে দারুণ ব্যাপার হলো একে কিভাবে মানুষের রোগব্যাধিগুলোর প্রকৃতিকে বোঝানোর জন্য কাজে লাগানো হচ্ছে। সি এলিগ্যানের একটা বিরাট সুবিধা ছিল যে এটা স্বচ্ছ, কাজেই মাইক্রোস্কোপ দিয়ে আপনি প্রাণীটার কোষগুলো দেখতে পাচ্ছেন, জীববিজ্ঞানকে বাস্তবে ঘটতে দেখছেন। পোকাটা মাত্র 1 মিলিমিটার লম্বা, কাজেই আপনি ল্যাবরেটরিতে হাজার হাজার পোকা উৎপাদন করতে পারছেন। তাই এটা দুর্লভ জিন বা এমন কিছু পরীক্ষা করার জন্য একটা বিরাট সুবিধা। লিস্কো বলছেন, সিডনি ব্রেনারের প্রতিভা এখানেই যে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন মানুষের মস্তিষ্কে শত শত বা লাখ লাখ কোটি সেল রয়েছে, কিন্তু এই পোকাটার মধ্যে আছে মাত্র 302টি নিউরন। তার উপর এগুলোকে আপনি মাইক্রোস্কোপের ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন। মানব জিনের সম্পূর্ণ সিকোয়েন্স। বব ওয়াটারসন হচ্ছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের জিনোম সায়েন্সের অধ্যাপক। তিনি 1980-র দশকে যুক্তরাজ্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ডক্টর ব্রেনারের ল্যাবরেটরিতে যোগ দিয়েছিলেন। বব ওয়াটারস্টোন বলছেন, একটা প্রাণী বা অর্গানিজম হিসেবে এই সি এলিগ্যান্স সত্যি দুর্দান্ত। এর অনেক কারণ রয়েছে, যেমন পূর্ণবয়স্ক অবস্থায় এর দেহকোষের সংখ্যা 1000-এরও কম। আমরা জানি যে এই কোষগুলো কি, এরা কি কাজ করে, তার উপর এটা খুবই ছোট, ফলে আপনি অনেকগুলো পোকা পরীক্ষা করতে পারেন, যেটা জেনেটিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। সিডনি বলতেন, এর ফলে আপনি অনেক বিরল জেনেটিক ঘটনা প্রত্যক্ষ করতে পারেন, যা একটা রাইনো বা গন্ডারের ক্ষেত্রে সম্ভব নয়। মানব জিনোম প্রকল্পে তার কাজের জন্য বব ওয়াটারস্টোন বিখ্যাত হয়েছেন, কিন্তু সেই বিরাট কাজের প্রস্তুতি হিসেবে তিনি একটি ছোট দলের অংশ হয়েছিলেন, যাদের কাজ ছিল সি এলিগ্যানের জিনোম মানচিত্র তৈরি করা। এটি হচ্ছে প্রথম প্রাণী যার জিনোমের সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি হয়েছিল। ওয়াটারস্টোন বলছেন, সে সময় এ নিয়ে অনেক সংশয় ছিল যে এই সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স তৈরি করে আসলে কোনো লাভ হবে কিনা। কেউ কেউ মনে করতো এর খরচ অনেক, এটা না করাই ভালো, বরং একক জিন অনুসন্ধান করাটাই দরকারি কাজ হবে। আরেকটা সমস্যা ছিল, কিভাবে এটা করতে হবে তা কেউ জানতো না। আমরা পরীক্ষা নিরীক্ষা করছিলাম যে তখনকার প্রযুক্তি ব্যবহার করে সি এলিগ্যানের মতো একটা ক্ষুদ্র প্রাণীর জিনোম সিকোয়েন্স তৈরি করা যায় কিনা, তারপর সেটাকে সম্প্রসারিত করে হয়তো পূর্ণ মানব জিনোমের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এখন আমরা জানি যে এই চিন্তা পরবর্তীকালে সঠিক প্রমাণিত হয়েছিল। এ নিয়ে প্রথমে যে সংশয় ছিল তা কেটে গেল সি এলিগ্যানের জিনোম সিকোয়েন্স তৈরির পর। দেখা গেল এটা এত রকমের কাজে লেগে যাচ্ছে যা আগে কেউ কল্পনাই করেননি, বলছিলেন গর্ডন লিস্কো। 1988 সালে যুক্তরাষ্ট্রে যে বিজ্ঞানীরা মিউট্যান্ট পোকা নিয়ে কাজ করছিলেন, তারা দৈবক্রমে আবিষ্কার করলেন যে সি এলিগ্যানের একটি মাত্র জিনের মিউটেশনের ফলে পোকাটির জীবনকাল 65% পর্যন্ত বেড়ে যায়। 5 বছর পর এই পোকাটি সংবাদপত্রের শিরোনামে পরিণত হলো, কারণ তখন আরেকটি জিনের মিউটেশন খুঁজে পাওয়া গেল, যার কারণে সি এলিগ্যানের জীবনকাল 10 গুণ বেড়ে গেল। শুধু তাই নয়, পোকাটি তার জীবনের শেষ পর্যন্ত সুস্থ সবল ছিল বলেও জানা যায়। লিস্কো বলছেন, এইজিং বা বুড়িয়ে যাওয়া ব্যাপারটিকে আমরা যেভাবে দেখতাম বা মানুষের আয়ু জিনিসটাকে যেভাবে দেখতাম, এই পোকাটি সেটা বদলে দিয়েছে। এর সঙ্গে রোগের যে সম্পর্ক তাও বদলে যাচ্ছে। সি এলিগ্যান পরীক্ষা থেকে যে এত কিছু জানা যাচ্ছিল তাতে সিডনি ব্রেনার নিজেও অত্যন্ত বিস্মিত হয়েছিল। তিনি বলেছিলেন, এটা বিস্ময়কর যে একেবারে নতুন একটা ক্ষেত্র এখন এত বিশাল ব্যাপারে পরিণত হয়েছে। সি এলিগ্যানের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সিডনি ব্রেনার সহ আরো অনেক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। দেহের কোষও যে আত্মহত্যা করে তা আবিষ্কার করেই সিডনি ব্রেনার এবং তার আরো 2জন সহকর্মী 2002 সালে নোবেল পুরস্কার পান।
সেলফ সুইসাইড বা দেহকোষের আত্মহত্যার প্রক্রিয়াটি ঘটে মাতৃগর্ভে থাকার সময় মানুষের দেহের আকৃতি গঠনের সময়, যখন তার হাত এবং পায়ের আঙুল দেহের বিভিন্ন প্রত্যঙ্গ এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ তৈরি হয়। ব্রেন কিভাবে কাজ করে তা আমরা সি এলিগানের ভেতর দিয়ে অনেক দ্রুত গতিতে জানতে পেরেছি। মানব দেহকোষের মাধ্যমে যা জানতে অনেক সময় লাগতো। 2006 সালে সি এলিগান নিয়ে কাজ করে আরও দুজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। এমনকি মহাশূন্যের চরম পরিবেশের মধ্যে দেহকোষ কিভাবে কাজ করে তা জানার ক্ষেত্রেও সি এলিগান ব্যবহৃত হয়েছে। লিস্কো বলছেন, মহাশূন্যে স্পেস শাটলের মধ্যেও জীববৈজ্ঞানিক পরীক্ষা চালাতে সি এলিগান ব্যবহৃত হয়েছে। পৃথিবীর প্রথম প্রাণী হিসেবে মহাশূন্যে তা প্রজনন এবং বংশবৃদ্ধি করতেও সক্ষম হয়েছে। 2003 সালের ফেব্রুয়ারিতে স্পেস শাটল কলম্বিয়া পৃথিবীতে ফিরে আসার সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। নভোচারীদের সবাই নিহত হন, কিন্তু বেঁচে ছিলেন সি এলিগানগুলো। গর্ডন লিস্কো বলছিলেন, বিস্ফোরণের পর সি এলিগান ভর্তি পাত্রগুলোর কয়েকটা মাটিতে খুঁজে পাওয়া যায়। সেগুলি পরীক্ষা করে দেখা যায় পোকাগুলি জীবিত। এটা একটা আশ্চর্য ব্যাপার যে ওই বিস্ফোরণের পরও তারা টিকে থাকতে পেরেছে।